২০২৪ সালের জুন থেকে গত ডিসেম্বর পর্যন্ত ১.৫ বছরে সরকারের ঋণ বেড়েছে ৩,১৭,০০০ কোটি টাকা। এ সময় প্রায় পুরোটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছে। এ সময়ে উন্নয়ন কর্মকাণ্ডের কম অর্থ ব্যয় করা হলেও ঋণের লাগাম ধরে রাখা সম্ভব হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার মেজবাউল হক। তার কাছ থেকে বিস্তারিত জানব। মেজবাউল হক, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। আপনার কাছে একটু জানতে চাই, সরকারকে আসলে ঋণ নেওয়া লাগে কেন? জি, একটা দেশ যখন শুরু করে, যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, 1971 সালে যখন স্বাধীনতা পড়লো, তখন তো একটা প্রেক্ষাপটে একবারে নতুনভাবে একটা দেশ শুরু করেছিল বাংলাদেশ। তখন আমরা কৃষি নির্ভর ছিলাম, আমাদের অবকাঠামো বলেন, শিল্প সেরকম ছিল না। কিন্তু যখন এই আমাদের অর্থনীতিটাকে যখন একটু চাঙ্গা করতে ধীরে ধীরে গতি আনতে হয়, তখন একটা দেশের টাকার প্রয়োজন হয়। আর সরকারও একটা সংসার যেমন আয় ব্যয়ের উপর নির্ভর করে চলে, সরকারকেও নিজে আয় করে ব্যয় করে সেটার উপরই বছর একটা হিসাব নিকাশ করে চলতে হয়। কিন্তু যখন একটা দেশ শুরু করে তখন তাদের আয় দিয়ে ব্যয় করে সেটা হয় না। মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ওই শুরুর দিক থেকেই কার্যক্রম গতিশীল আনার জন্য একটা ঋণ নেওয়ার অপশন রাখে। বাজেট যখন সরকার ঘোষণা করে তখন বাজেটের বা জিডিপি, একটা দেশের মোট দেশের উৎপাদনের 5% পর্যন্ত 5% পর্যন্ত ঋণ নেওয়ার একটা বিধান আছে, যে এ পর্যন্ত ঋণ নিলে একটু মানে ঝুঁকিপূর্ণ না। তো এটা সমস্যা কখন হয়, যে একটা ঋণ নিয়ে ওই ঋণটা কীভাবে আপনি ব্যবহার করছেন। দেখা যাচ্ছে আপনি যে একটা 100 কোটি টাকা ঋণ নিয়ে আপনি সেটা অবকাঠামো খাতে ব্যয় করলেন, সেখান থেকে রিটার্ন অল্প কিছু দিনের ভেতরে রিটার্ন আসলো, এটা শোধ করলেন, এই দেশের অর্থনীতির গতিটা বাড়লো, ওখানে কর্মসংস্থান হলো, বিনিয়োগ বাড়লো, এটা স্বাভাবিক। কিন্তু যখন দেখা যাচ্ছে আপনি 500 কোটি টাকা ঋণ নিলেন, 100 কোটি টাকা যেটা কাজ হতো সেটা 500 কোটি টাকা ঋণ নিয়ে করছেন, মানে 400 কোটি টাকা আপনি অনিয়ম করছেন, ওই টাকাটা অন্য কারোর পকেটে চলে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। তখনই এই সমস্যাগুলো, সরকার ঋণের ফাঁদে পড়ে যাওয়ার বিষয়গুলো আসে। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশও শুরু থেকেই ঋণ নিয়ে আসছে। শেষ দিকে আমরা দেখছি বিভিন্ন সরকারের বিভিন্ন তথ্য পদ্ধতি দেখছি যে গত 2009 থেকে 24 পর্যন্ত যে তৎকালীন সরকার ছিল, তাদের সময় বেশ উন্নয়নমূলক কার্যক্রম হয়েছে। এই ফাঁকে উন্নয়নমূলক কার্যক্রমের ভিতরে একটা বড় অংশ অপচয়, দুর্নীতি হয়েছে। আমরা সরকারি তথ্য বলছে যে 234 বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 28 লাখ কোটি টাকা এই সময় পাচার হয়ে গেছে। এই ঋণের টাকারই একটা অংশ পাচার হয়ে গেছে, এই কারণে এখন ঋণের আলোচনাটা বেশি আসছে। গত ১.৫ বছরে ৩ লাখ টাকার ঋণ বেড়েছে সরকারের। এই বিষয়ে আপনার একটি প্রতিবেদন আজকে প্রকাশিত হয়েছে সমকালে, একটু বিস্তারিত জানতে চাই। যে এরই ধারাবাহিকতাই তো সরকার নিয়ম শুরু থেকে ঋণ নিয়ে আসছে। তো আমরা গতকালকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ডেট বুলেটিন নামের একটা প্রকাশনা প্রকাশ করে, সেখানে সরকারের দেশি বিদেশি ঋণের কি পরিস্থিতি সেখানে তুলে ধরায়। সেখানে বলা হচ্ছে যে 2024 সালের জুন শেষে সরকারের মোট ঋণের স্থিতি ছিল 18,88,000 কোটি টাকা। সেটা 2025 ডিসেম্বরে, মানে প্রায় দেড় বছর পরে সেই স্থিতিটা দাঁড়িয়েছে হলো 22,26,000 কোটি টাকা। অর্থাৎ মানে এই 1.5 বছরে সরকার মোট ঋণ নিয়েছে 3,17,000 কোটি টাকা। আমরা যদি 1 বছরের হিসাব করি, যে 2024 ডিসেম্বরের অনুযায়ী 2025 ডিসেম্বর ধরলে সরকার সেখানে ঋণ নিয়েছে 2,62,291 কোটি টাকা। তো সরকার, আপনি এই সময়টাই অন্তর্বর্তী সরকার দায়িত্বে অধিকাংশ সময় ছিল। কারণ জুন থেকে 1 মাস পর অন্তর্বর্তী সরকার আগস্টের 8 তারিখ দায়িত্ব নিয়েছিল। সেই হিসেবে 1 মাস 8 দিন ছাড়া বাদবাকি সময় অন্তর্বর্তী সরকার এই দায়িত্ব পালন করেছে এই সময়টায়। তো এই সময়টায় অন্তর্বর্তী সরকার যখন আসে, তখন আপনি তো জানেন একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল। তখন আমাদের অনেক উন্নয়ন প্রকল্পে বিভিন্ন দেশ, ভারত সহ ছিল, তারা কাজ বন্ধ করে চলে গেছিল। আমাদের দেশেও অনেক সরকার এসে অনেকগুলা প্রকল্প পুনর্মূল্যায়ন করেছিল। সে কারণে উন্নয়ন প্রকল্পগুলো অনেক বাধাগ্রস্ত হয়েছিল, মানে বাস্তবায়নে। সেক্ষেত্রে উন্নয়ন ব্যয়টা অনেক কমেছিল। সেই সূত্রে উন্নয়ন ব্যয় কমলে তো সরকারের ব্যয় কমলো, কিন্তু
সরকারের আবার পরিচালন ব্যয় বেশ কিছুটা বেড়ে গেছিলো। তা সরকারকে বেশ কিছু ভাতা সহ বেশ কিছু ব্যয় নতুনভাবে নতুন লোক নিয়োগ, বৈষম্যর কথা বলে আগে যারা প্রমোশন পায়নি তারাকে প্রমোশন দেওয়া ছাড়া বেশ কিছু ব্যয় পরিচালন খাতে বেড়েছিল। একই সাথে যখন সরকার পতন ঘটে গত সরকারের, তার আগের কিছু বকেয়া বিদেশি পাওনা ছিল, এই পাওনাগুলো এই সরকার এসে একটা বড় অংশ পরিশোধ করেছে। সব কিছু মিলিয়ে সরকারের পরিচালন ব্যয়টা অনেক বেড়ে গেছিলো। সেই কারণে সরকার ব্যয় কমাইলো, সার্বিকভাবে ব্যয় কমাইলো, উন্নয়ন ব্যয় কমাইলো, পরিচালন ব্যয় কমাইতে পারেনি, কিন্তু সার্বিকভাবে কিছুটা ব্যয় বেড়েছিল। সেই সার্বিকভাবে ব্যয় বাড়ার কারণে সরকারকে বেশি মাত্রায় ঋণ নিতে হয়, এরকমই আমরা পর্যবেক্ষণে পেয়েছি। এই যে 3,17,000 কোটি টাকার ঋণ বেড়েছে, এতে নতুন যে সরকার এখন পরিচালনা করছেন তাদের কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বলে মনে করেন? এটা এখন এক সময় ছিল বাংলাদেশের ঋণ, বাংলাদেশ যে কোনো দেশের ঋণের কতটুকু নিতে পারবে, তার সক্ষমতা কতটুকু, এটা একটা IMF বা বিশ্ব ব্যাংক সবাই একটা নির্ধারণ করে যে পরিমাণ ঋণ নিলে সেটা বিপদ না আর কি, স্বাভাবিক পর্যায়ে। সে অনুযায়ী আমরা ট্যাক্স জিডিপি রেশিও হিসাব করলে আমরা সেই থ্রেশহোল্ড এখনও পার হয়নি। কিন্তু আমাদের আবার সেখানে আরেকটা বিষয় আছে যে আপনার জিডিপি বড় করে দেখাচ্ছেন কি না, বা আপনার তো আবার এই ঋণটা পরিশোধ করতে হবে টাকা বা ডলারে, তো আপনার আসলে সেই সক্ষমতা কেমন। কিন্তু আমাদের আবার এই রাজস্ব ব্যবস্থাপনাটা অনেক গ্যাপ থাকায় আমরা ভালো কখনো রাজস্ব আহরণ করতে পারি না। হয়তো আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আমরা যেই রাজস্বটা আহরণ করে সেটা সরকারি খাতায় তার অনেক কম হয়, মানে এখানে অনেক একটা ফাঁকি ঝুঁকি, দুর্নীতি, অনিয়ম হয়। সেই কারণে আমরা রাজস্ব, আমাদের যে সরকারের আয় সক্ষমতা অনেক কম, সে কারণে IMF-এর যে থ্রেশহোল্ড সেটা যদি আমরা অতিক্রম নাও করি, তারপর আমরা এখন একটা মধ্যম ঝুঁকির ঋণ ঝুঁকির অবস্থায় আছি। এরকম IMF-এরই পর্যবেক্ষণ 2023-24 সাল থেকে আমরা একটা মধ্যম ঋণ ঝুঁকির অবস্থায় আছি। এই অবস্থা থেকে অবশ্যই একটা দেশের জন্য একটা নতুন সরকার বলেন, যে কোনো সরকার, তার জন্য চ্যালেঞ্জ। কারণ আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আমরা এতদিন যে আমাদের বাজেটের একটা দুইটা ভাগ, একটা পরিচালন ব্যয় বলে, একটা উন্নয়ন ব্যয়। উন্নয়ন ব্যয়টা যে অবকাঠামো উন্নয়ন হয় সেগুলো তো সবার সুফল আছে, পরিচালনটা সরকারের একবারে চলে যায়। এখানে মানুষের জন্য তেমন বেতন ভাতা, ভর্তুকি, এই যে ঋণের সুদ পরিশোধ করতে হয়, এই সবগুলা তো মানে সরকারের পরিচালন ব্যয়। এখানে সরকারের উন্নয়নমূলক, জনগণের উন্নয়নে তেমন কাজে আসে না, যে সব লোক পায় সেটাই খায়। সুতরাং এতদিন ছিল যে এই পরিচালন ব্যয়টা সরকার যে রাজস্ব আয় করতো সেটা ব্যয় করা সম্ভব হতো, আর উন্নয়ন ব্যয় যেটা করতো সেটা ঋণ করে করতে হতো। কিন্তু গত 8 বছর আমরা দেখছি যে প্রায় প্রথমবারের মতো উন্নয়ন ব্যয়ের পাশাপাশি পরিচালন ব্যয়ের একটা বড় অংশ ঋণ করে পরিশোধ করতে হয়েছে। এটাকেই বলা হয় যে ঋণ করে ঋণ পরিশোধ করা। এটাই এক পর্যায়ে যে কোনো দেশ ঋণের ট্যাপে পড়ে যায় বা ঋণ ফাঁদে পড়ে যায়, এরকম একটা অবস্থা তৈরির আশঙ্কা সরকারের ভিতরেও আছে, বিশেষজ্ঞরা বলছে। এই অবস্থায় থেকে উত্তরণ একটা সরকারের জন্য চ্যালেঞ্জ, এটা অবশ্যই সবাই মনে করে। বিশ্লেষকরা কি বলছেন, এই সরকারের আসলে করণীয় কি? বিশ্লেষকদের বিষয়টা হচ্ছে যে আপনাকে এখন যে আমাদের বাজেট ব্যবস্থাপনা বা আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমরা যে এখনই যে একবারে ঋণ করবো না, এটা সুযোগ নাই। আমাদের ঋণ করেই বাজেট করতে হবে, কারণ আগামী যে বাজেট আসবে সেখানেও একটা বাজেটের বড় অংশ 2.5 থেকে 3 লাখ কোটি টাকা ঋণ করে ঘাটতি বাজেটই দিবে। কিন্তু এই ঋণের পাশাপাশি আমাদের যাতে ওই রাজস্বটা বাড়ানো যায়, কারণ রাজস্ব না বাড়িয়ে শুধু যদি ঋণটা ক্রমান্বয়ে বাড়তি থাকে, এটা তো আরও ঝুঁকি তৈরি করবে। আপাতত ঋণের অপব্যবহারটা বন্ধ করে, ব্যবহার করে সেখান থেকে আয় করে সেই ঋণ পরিশোধের সক্ষমতা অর্জন করতে হবে, এবং সরকারি ব্যয় পরিচালনার জন্য আমাদের যে রাজস্ব এখন যে পরিমাণ আয় হয় সেটাকে আরও বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। এটাই হলো বিশেষজ্ঞদের পরামর্শ। আমরাও প্রত্যাশা করব সরকারের কাছ থেকে এই ঋণ যেন আর না বাড়ে, সেদিকে নিশ্চয়ই তারা আরও জোর দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।